আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের। জেনেভ গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপর গুলি, নিহত 130। আর থাকছে ইয়েমেনের বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষে জানিয়ে দেব ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত, বলছে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার সুনির্দিষ্ট ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পরমাণু স্থাপনাগুলোর বিষয়ে বিপুল পরিমাণে গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতাকে নতুন উত্তপ্ত করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তার দাবি, ইরানের হাতে এখন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির বিস্তারিত তথ্য রয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই তথ্যের সাহায্যে ইরান এখন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আরও সুনির্দিষ্ট আঘাত আনতে সক্ষম হবে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের ঘটনাকে জেনারেল সালামি বর্ণনা করেছেন গোয়েন্দা যুদ্ধে এক আশ্চর্য বিজয় হিসেবে। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খামিকে অভিনন্দন জানিয়েছেন অপারেশন আল কুদসা ব্লক 2 এর সাফল্যের জন্য। অপারেশন আল কুদসা ব্লক 2 এই নামটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অপারেশন আল আকসা ফ্রুট এর স্মরণে রাখা হয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে এক বড় ধরনের আঘাত ছিল। গত শনিবার থেকে এই বিজয়ের খবরগুলো প্রকাশ্যে আসতে শুরু করে। জানা গেছে, ইরানি গোয়েন্দা এজেন্টরা ইসরায়েলের পরমাণু সামরিক নিরাপত্তা এবং অবকাঠামোগত সুবিধার বিশাল সংখ্যক নথিপত্র সফলভাবে হাতে পেয়েছে। এর মধ্যে ইসরায়েলের এইসব গোপন পরমাণু স্থাপনাও রয়েছে, যা তেল আবিবকে শত শত প্রচলিত ক্ষেপণাস্ত্র অর্জনে সহায়তা করেছে বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়। জেনারেল সালামি তার চিঠিতে স্পষ্ট করেছেন, নিঃসন্দেহে এই সংবেদনশীল গোয়েন্দা তথ্য দখলদার ইহুদিবাদী শাসকদের নিশানার প্রচেষ্টাকে আরও কার্যকর করবে এবং ভবিষ্যৎ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভরতা বাড়িয়ে দেবে। গত বছরও ইরান অপারেশন 2 প্রমিস অন 2 এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। ইরানের দাবি, সেখানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন 90% নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল এই গোয়েন্দা তথ্যের গুরুত্ব তুলে ধরেছেন। তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইসরায়েলে যদি ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তাহলে তেহরান ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করবে। জেনারেল সালামি আরও বলেছেন, এই বিজয় আবারও প্রমাণ করেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলে দুর্বল হয়ে পড়েছে। এটি জায়নবাদী শাসনের তথাকথিত গোয়েন্দা এবং নিরাপত্তা শক্তির বাস্তবতা উদাহরণ উন্মোচন করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, এই সংঘাত ইসরায়েলের দেহের শেষ আঘাত নয়, বরং মিথ্যার উপর সত্যের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত। গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপর গুলি, নিহত 130। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় ক্ষুধার্ত শতাধিক মানুষের উপর ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে 130 জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 2 সপ্তাহে গাজা কমিউনিকেশন ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রতে এই হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। খবর আল জাজিরা। CHF নামক সংগঠনটি ইসরায়েল সমর্থিত একটি প্রতিষ্ঠান, যা মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করেছিল। তবে তাদের ত্রাণ গ্রহণ করতে গিয়ে স্থানীয় ক্ষুধার্ত দুর্ভিক্ষ মানুষের উপর গুলি চালানো হয়। ত্রাণ বিতরণের স্থানগুলোতে সংঘটিত এই হামলার কারণ হারানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, CHF কখনো মানবতার পক্ষে ছিল না, বরং এটি বেসামরিক জনগণের উপর চাপ, অনাহার এবং হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্ববাসীকে এই সংগঠনের মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এছাড়া তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার মানবাসের জন্য সহায়তা কার্যক্রম পুরোপুরি চালু করার জন্য জোর দাবি তুলেছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণ এবং খাদ্য সরবরাহে নিয়োজিত ফিলিস্তিনি সমর্থিত আন্তর্জাতিক মানবিক সংগঠন ফিক্স ফুটিং কোয়ালিশনের খাদ্যবাহী জাহাজ মেডলি ইসরায়েলি
নৌবাহিনী দ্বারা আটকানো হয়েছে। জাহাজটির 12 জন ক্রু সদস্যকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিজ দেশে নিয়ে গেছে। গ্রেপ্তারের মধ্যে সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেট থনবার্গ এবং ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রিমা হাসানও রয়েছেন। রিমা হাসান এক পোস্টে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় রাত 2টার দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের আটক করে। পরে জাহাজ এবং ক্রুদের ইসরায়েলের উপকূলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারকৃতরা নিরাপদে তাদের হেফাজতে আছেন এবং তাদেরকে খাদ্য এবং পানি সরবরাহ করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, এই ঘটনা, নাটক এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গাজার সাধারণ জনগণের উপর চলমান এই সহিংসতা এবং আন্তর্জাতিক ত্রাণ সরবরাহের বাধার সৃষ্টি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ক্ষুধার্ত মানুষের উপর গোলাবর্ষণ এবং মানবিক সাহায্য আটকে রাখার ঘটনাগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন বলে বিশ্লেষকদের মত। ইয়েমেনের বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের নৌবাহিনী ইয়েমেনের হুদাইদা বন্দরের জেটিতে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তাদের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এই হামলা চালায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে প্রায়ই ইসরায়েলে হামলা চালিয়ে থাকে। এর জবাবে ইসরায়েলও হামলা চালাচ্ছে। হুতি বিদ্রোহীরা তাদের আল সামিরা স্যাটেলাইট সংবাদ চ্যানেলের মাধ্যমে হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল বিমানবন্দরের জেটি, তবে এতে বিস্তারিত কিছু তথ্য জানা হয়নি। এদিকে উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো যেন বেইতলাইয়া, জাবালিয়া ও বেইত হানুন এর সব আবাসিক ঘর ও ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই ধরনের হামলা গাজা সিটি সংলগ্ন এলাকাগুলোতেও চলছে। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের পাশাপাশি স্থল অভিযান চালানোর বেশি মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 14 জন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন। ন্যাশনাল গার্ড না দিলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে অনেক, তবে নিজ সিদ্ধান্তের প্রতি বেশ আস্থা রয়েছে ট্রাম্পের। তিনি বলেছেন, এমনটা না করা হলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। লস অ্যাঞ্জেলেস ও তার আশেপাশে এলাকায় এই বিক্ষোভ শুরু হয় গত শুক্রবার। রোববার তারা আরও ব্যাপক আকার ধারণ করে। এদিকে রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী, সড়ক অবরোধ সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডের 2000 সদস্যকে মোতায়েনের সিদ্ধান্ত নেন ট্রাম্প। ট্রাম্পের সাধারণ কোনো যুক্তরাজ্যের গভর্নরের অনুরোধে যুক্তরাষ্ট্রের সাধারণ কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ সাপেক্ষে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ প্রেসিডেন্টের। তবে এবার ক্যালিফোর্নিয়ার গভর্নর লাভিম স্টুমের অনুরোধ ছাড়াই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। তার এমন পদক্ষেপের বিরোধিতাও করেছে ইউনস, তবে তা কানে দেননি ট্রাম্প। নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে ট্রাম্প লিখেছেন, ক্যালিফোর্নিয়ায় সহিংস উস্কানিমূলক দাঙ্গা মোকাবেলার জন্য ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত চমৎকার ছিল। আমরা যদি এমনটা না করতাম তাহলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। গভর্নর লাপিড নিউজ এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসের সমালোচনা করে ট্রাম্প লেখেন, চরম অভাগ্যে গভর্নর গাভিন নিউজ এবং মেয়র কারেন বাসের কথা উচিত ছিল। ধন্যবাদ প্রেসিডেন্ট, আপনি খুবই সাধারণ। আপনি ছাড়া আমরা কিছু করতে পারতাম না। তবে আপনারা আমেরিকা, ক্যালিফোর্নিয়া মানুষের সঙ্গে মিথ্যা বলাকে বেছে নিয়েছেন।